আসসালামু আলাইকুম। পাঠ করছি প্রণয়ের নবসূচনা। লিখনীতে ইনশা চৌধুরী। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ১০ ও ১১। ঋতু প্রশ্ন শুনে সূচনার ভীষণ ইচ্ছে করছিল একটা বেফাঁস উত্তর দিতে। মনে মনে সে ভাবলো, এই বাড়িতে তো বউ হয়ে আসতে চেয়েছিলাম। এই বাড়িতেই তো বউ হয়ে আসতে চেয়েছিলাম। ভেবেছিলাম নিজের একটা ছোট সংসার হবে। আমার জামাইকে আমি শাড়ির আঁচলে বেঁধে রাখবো। যদিও আমি শাড়ি-টাড়ি কমই পরি, তাই ওড়নাতেই না হয় বরটাকে বেঁধে রাখবো। অতঃপর সে আমার কথায় উঠবে আর বসবে। কিন্তু সব যেন উল্টো হয়ে গেছে। মনে হচ্ছে বিয়ের পর শ্বশুরবাড়িতে আসিনি, বরং আমার কলেজে ভর্তি হয়ে গেছি। আবার কলেজে ভর্তি হয়ে গেছি। সেখানে সারাক্ষণ শুধু পড়াশোনা আর পড়াশোনা চলে। ঋতু এবার আর স্থির থাকতে পারল না। সে নিজেই দ্রুত সূচনার দিকে এগিয়ে এসে বিস্মিত গলায় বলল, সিরিয়াসলি? আমার ভাইয়ার সাথে তোর বিয়ে হয়েছে? সূচনার মুখে কথা ফোটার আগেই শায়লা খাতুন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোরা একে অপরকে চিনিস? ঋতু সঙ্গে সঙ্গে হেসে উত্তর দিল। অতঃপর মায়ের দিকে তাকিয়ে বলল, আরে মা, এ তো আমাদের সুচি। আমার স্কুলের জুনিয়র ছিল। আমরা একসাথে কত মজা করেছি। কিন্তু পরে আমি কলেজে ভর্তি হয়ে যাওয়ার পর ওর সাথে আর তেমন ভাবে যোগাযোগ করা হয়নি বা রাখিনি। কথাটি শুনে সূচনা আর নিজেকে সামলাতে পারল না। সে এগিয়ে গিয়ে ঋতুকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, কেমন আছিস ঋতুর বাচ্চা? ঋতু তাকে শক্ত করে জড়িয়ে ধরে হেসে বলল, আমি তো ভালোই আছি সুচি। কিন্তু তুই যে একেবারে সোজা আমার ভাইয়ের বউ হয়ে গেছিস। তাদের এমন বন্ধুত্ব দেখে শায়লা খাতুন এবার মেয়েকে হালকা ধমকের সুরে বললেন, ঋতু, সূচনা এখন তোর ভাবি হয়। সুচি সুচি বলছিস কেন? ঋতু ঠোঁট ফুলিয়ে মিষ্টি গলায় বলল, উফ মা, এটা তো বহুদিনের অভ্যাস। তাই মুখ ফসকে বারবার সুচি বের হয়ে যাচ্ছে। অর্থাৎ হঠাৎ করে ভাবি বলা একটু হাফ লাগছে, টাফ লাগছে। মানে হাফ লেগছে, আসলে এখানে টাফ হবে। ঋতুর কথায় সূচনার মুখে হালকা অভিমানের ছাপ ফুটে উঠল। সে নরম গলায় বলল, ঋতু, তুই তো বলেছিলি এক্সাম শেষ হলে আমার সাথে ঠিক মতো কথা বলবি। আমরা একই কলেজে ভর্তি হব, এমনই তো প্ল্যান করেছিলাম। কিন্তু পরে তুই আর যোগাযোগই করিসনি। ঋতুর মুখটা মুহূর্তেই নরম হয়ে এলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে কি বলতো, এক্সাম শেষ হওয়ার পর কলেজের অ্যাডমিশনের ঝামেলায় খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ আমার ফোনটাও চুরি হয়ে গেল। এর উপর আরো অনেক চাপ মাথার উপর ঘুরছিল। তাই চাইলেও তোর সাথে আর যোগাযোগ করতে পারিনি। তারপর একটু থেমে সে আবার মিষ্টি করে হেসে বলল, কিন্তু একটা সত্যি কথা কি জানিস? আমি ভীষণ খুশি হয়েছি শেষ পর্যন্ত তুই আমার ভাবি হয়েছিস। রবিন এবার সোফার উপর হেলান দিয়ে বসে দীর্ঘশ্বাস ফেলে হালকা হেসে বলল, বাহ, বাহ, বাহ। ঋতু আর সূচনা তাহলে খুব ভালো বন্ধু? ঋতু মিষ্টি হেসে বলল, হ্যাঁ, ও আমার অনেক ভালো বান্ধবী। রিমা দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তাহলে এতদিন পর যখন বন্ধুদের আবার একসাথে দেখা হয়েছে, তখন তো একটা সেলফি হওয়াই উচিত। সূচনা সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসিত হয়ে বলল, একদম, আমাদের অবশ্যই সেলফি, এটি সেলিব্রেশন করা উচিত। ঋতু সায় দিয়ে বলল, আসলেই আজকের সেলিব্রেশন করতেই হবে। কাল পুরো দিন আমার শপিং করতে করতে কেটে যাবে। আর তারপরের দিন তো তোর আর ভাইয়ের অনুষ্ঠান। তাই ভাবি আজকে আমরা সব গার্লসরা একসাথে থাকবো। রিমা একটু ভেবে বলল, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। সূচনা কৌতূহলী হয়ে বলল, কি শর্ত? রিমা শান্ত গলায় বলল, খাবার বাইরে থেকে অর্ডার করা যাবে না। সব খাবার আমি বাসাতেই বানাবো। বাইরে থেকে খাবার আনলে তামজিদও খাওয়ার জন্য জেদ করবে। আর আমি চাই না বাইরের খাবার খেয়ে ও অসুস্থ হয়ে যাক। ঋতু আর সূচনা একসাথে হেসে বলল, আচ্ছা ঠিক আছে। অতঃপর গল্পের মাঝেই ধীরে ধীরে পড়ন্ত বিকেলে গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। তিনজন মিলে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ল রান্না করতে। যদিও মূল রান্নাটা করেছিল রিমা, তবুও ঋতু আর সূচনা দুজনেই তাকে সাহায্য করছিল বেশ আগ্রহ নিয়ে। আজকের মেনুতে ছিল বেশ আয়োজনের ধোঁয়া ওঠা তান্দুরি চিকেন, গ্রিল চিকেন, নরম তুলতুলে রুটি আর জুসি স্টেক।
রান্নাঘরের চারপাশে ছড়িয়ে পড়েছিল মশলার দারুণ সুবাস। বেশ খানিকটা সময় পর অবশেষে সব রান্না শেষ হলো। এর মধ্যে ঋতু কিছু সফট ড্রিঙ্কসও অর্ডার করেছিল। রিমা খুব যত্ন করে বাড়ির সবার জন্য খাবার আলাদা করে সাজিয়ে রেখে দিল। সবকিছু গুছিয়ে নেওয়ার পর তাদের তিনজনের জন্য খাবার নিয়ে ঋতু রুমে চলে গেল। আজকের রাতটা তারা একসাথে কাটাবে। ঋতুর রুমে ঢুকেই তিনজন মিলে হাসতে হাসতে খাবারগুলো সাজিয়ে রাখতে শুরু করলো। পুরো ঘর জুড়ে তখন সুন্দর এক আবহ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে প্রণয়ের বাড়ি ফিরতে প্রায় 10টা বেজে গিয়েছে। নিজের পেশা নিয়ে সে এতটাই ব্যস্ত থাকে যে বিজনেসের দিকটা খুব একটা সময় দেওয়া হয়ে ওঠে না। কিন্তু আজ আরিফুল মির্জার একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে কিছু সমস্যা তৈরি হওয়ায় সেটা সামলাতে গিয়ে অনেকটা সময় কেটে গেছে প্রণয়ের। বাড়িতে ঢুকেই সে সুজা নিজের ঘরের দিকে গেল। দরজা খুলতেই চোখ পড়ল পুরো ঘরটা একদম পরিপাটি আর শান্ত। টেবিলের উপর বইপত্র সুন্দর করে গুছিয়ে রাখা, আর টি টেবিলের উপর তার জন্য খাবার সাজানো। তবে সূচনাকে কোথাও দেখা গেল না। প্রণয় প্রথমে বিশেষ কিছু ভাবল না। হয়তো ভাবির ঘরে আছে, কিংবা মায়ের সাথে গল্প করছে। এমনটাই ভেবে সে ফ্রেশ হতে বাথরুমে চলে গেল। বেশ খানিকটা সময় নিয়ে শাওয়ার শেষ করে বেরিয়ে এলো সে, কিন্তু তখনও সূচনা ঘরে ফেরেনি। প্রণয় ভ্রু কুঁচকে ঘড়ির দিকে তাকালো। রাত 10টা 38 বাজে। এত রাত হয়ে যাচ্ছে, এখনো সূচনা ঘরে আসছে না কেন? মনে হালকা বিরক্তি নিয়ে সে ল্যাপটপ নিয়ে কিছু কাজ করতে বসে গেল। কিন্তু কাজ করতে করতেই সময় গড়িয়ে রাত 12:30 বেজে গেল। সে খেয়ালই করেনি। এবার সত্যি তার মেজাজ খারাপ হয়ে গেল। প্রণয় ভেবেছিল সূচনা হয়তো রিমার ঘরেই আছে, তাই আর দেরি না করে বড় ভাইয়ের রুমের সামনে গিয়ে নক করলো। দরজা খুলতে রবিন দ্রুত ফিসফিস করে বলে উঠল, চুপ কর ভাই, একটা শব্দও করিস না। অনেক কষ্টে তামজিৎকে ঘুম পাড়িয়েছি। প্রণয় নিচু গলায় বলল, তুমি তামজিৎকে ঘুম পাড়িয়েছ মানে? কিন্তু ভাবি কোথায়? রবিন বিরক্ত হয়ে বলল, আরে তোকে কি বলছি বুঝতে পারছিস না? আস্তে কথা বল। প্রণয় এবার কপালে 2 আঙ্গুল দিয়ে ধৈর্য ধরে বলল, ঠিক আছে, আস্তেই কথা বলছি। এখন বলো, সূচনা কোথায়? রবিন হঠাৎ যেন কিছু মনে পড়তেই হেসে ফেলল। ও আচ্ছা, বেটা তুই তোর বউকে খুঁজতে বের হয়েছিস? প্রণয় বিরক্ত হয়ে বলল, ফালতু পেঁচাল বাদ দিয়ে বলো কোথায় গেছে। অনেক রাত হয়ে গেছে। রবিন মুচকি হেসে বলল, যা ভাই, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়। তারপর আরো মজা নিয়ে বলল, তোর বউ আর আমার বউ দুজনে মিলে এখন ঋতুর সাথে আড্ডা দিচ্ছে। প্রণয়ের ভ্রু কুঁচকে গেল। কি? রবিন এবার হাসতে হাসতে বলল, হ্যাঁ। তোকে বলা হয়নি, সূচনা আর ঋতু একসাথে একই স্কুলে পড়তো। সূচনা ছিল ঋতুর জুনিয়র। আর এতদিন পর একে অপরকে দেখে দুজনেই ভীষণ খুশি হয়েছে। এখন তিনজন মিলে ঋতুর রুমে বসে আড্ডা দিচ্ছে। কথাটা শোনা মাত্রই প্রণয় কোনো উত্তর না দিয়ে ঋতুর রুমের দিকে হাঁটতে শুরু করলো। পেছন থেকে রবিন হেসে উঠে বলল, আরে যাস না ভাই, কোনো লাভ নেই। ওরা তোকে ঘরের ভেতর ঢুকতেই দেবে না। প্রণয় হাঁটতে হাঁটতে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, সেটা তো সময় বলে দেবে। অন্যদিকে সূচনা, ঋতু আর রিমা জমিনে উম, খাওয়া দাওয়া শেষ করে জমিয়ে আড্ডা দিচ্ছিল। তিনজনের হাসি ঠাট্টায় পুরো ঘরটা প্রাণবন্ত হয়ে উঠেছিল। ঠিক তখনই দরজায় হালকা ধাক্কার শব্দ হলো। সঙ্গে ভেসে এলো প্রণয়ের গভীর কণ্ঠ, ঋতু, দরজা খুলতো। ঋতু দরজা খুলতে প্রণয় কিছু বলার আগেই সে তড়িঘড়ি করে বলে উঠল, না না না, সূচনা আজকে আমার সাথেই থাকবে। তোমার কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। প্রণয় ভ্রুকুচকে মৃদু স্বরে অবাক হয়ে বলল, কিন্তু আমি তো এখনো কিছুই বলিনি। এদিকে প্রণয়ের কণ্ঠস্বর কানে যেতেই সূচনা অজান্তে হাতের কাছে থাকা বালিশটা আরো শক্ত করে জড়িয়ে ধরলো। অতঃপর একটু সেটিয়ে বসে পড়ল, যেন প্রণয় তাকে দেখতে না পায়। কিন্তু প্রণয় তাকে পড়াশোনা করতে বলেছিল, কিন্তু সে কিছুই পড়েনি। এখন প্রণয় বাড়িতে এসে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে যে সূচনা কিছুই পড়াশোনা করেনি। তাই এখন আবার সূচনাকে নিয়ে গিয়ে পড়তে বসাবে অবশ্যই। তাই সূচনা নিজেকে আড়াল করে রাখলো। ঋতু ঠোঁট বাঁকিয়ে বলল, বলনি ঠিকই, কিন্তু তুমি কি বলতে পারো সেটা আমি খুব ভালো করেই জানি। সূচনা আজ আমার সাথেই থাকবে। কথাটা বলেই সে দরজা বন্ধ করতে উদ্যত হয়ে উঠল। রবিন দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা ধরে ফেললো। অতঃপর অসহায় মুখ করে মিনতির সুরে বলল, তোমার রিমু, তোমার ছেলে আবার উঠে গেছে।
আমার পক্ষে ওকে আর ঘুম পাড়ানো সম্ভব হচ্ছে না, প্লিজ আজকে এইসব গল্প বাদ দিয়ে চলে এসো। রিমারও ভীষণ ইচ্ছে ছিল আর কিছুক্ষণ গল্প করার, কিন্তু ছেলের কথা শুনে তার উপায় রইল না। অনিচ্ছা সত্ত্বেও ওকে রবিনের সাথে চলে যেতে হলো। রিমা আর রবিন চলে যেতে ঘরের মুহূর্তের জন্য এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সেই নীরবতার কাছে প্রণয় ধীর সূচনাকে উদ্দেশ্য করে বলল, কেউ যদি এখন আমার সাথে যেতে চায় তাহলে আসতে পারে। সূচনা সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিল, কেউ যেতে চাইছে না, সে যেন এখান থেকে চলে যায়। দুজনে কথোপকথন শুনে ঋতু ফিক করে হেসে ফেলল আর প্রণয়কে শান্ত গলায় বলল, ঠিক আছে, সে তাহলে চলেই যাক। কথাটা বলেই সে ধীরে পায়ে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতার চাদর বিছিয়ে আছে। দেয়ালে টানানো ঘড়ি কাঁটা তখন প্রায় দুটো ছুঁই ছুঁই। অথচ সেই নীরব রাতেও ঋতুর চোখে এক ফোঁটাও ঘুম নেই। কারণ তার পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা সূচনা পুরো বিছানাটাকেই নিজের রাজ্য বানিয়ে ফেলেছে। ঘুমের মধ্যে কখনো হাত ছুটছে, কখনো বা পা, কখনো আবার এপাশ ওপাশ করতে গিয়ে পুরো বিছানাটাই দখল করে নিচ্ছে। কয়েকবার তো ঋতুর ঘুম ভাঙিয়ে ছাড়লো। এমনকি একবার ধাক্কা খেয়ে ঋতু বিছানা থেকে পড়ে গেল, কিন্তু তাতেও সূচনার ঘুম বিন্দুমাত্র হেরফের হলো না। সে ঠিক আগের মতোই গভীর ঘুমে আচ্ছন্ন। মেঝেতে বসে বিরক্ত মুখে কিছুক্ষণ সূচনার দিকে তাকিয়ে রইল ঋতু। অতঃপর হাঁপ ছেড়ে দিয়ে ফোনটা হাতে তুলে নিল। এই সমস্যার সমাধান একমাত্র একজনই করতে পারে, আর তা হলো তার ছোট ভাই। রিং হওয়ার সাথে সাথে ওপাশ থেকে গভীর কণ্ঠ ভেসে এলো, হ্যালো। ঋতু তখনই কাঁদো কাঁদো গলায় বলে উঠল, ভাইয়া, আমি ঋতু বলছি, তুই প্লিজ ভাবিকে নিয়ে যা। প্রণয় ভ্রু কুঁচকে বলল, কেন, তোর ভাবিকে নিয়ে যাব কেন? তুই তো অনেক শখ করে তোর ভাবিকে নিজের কাছে রেখেছিস, তাহলে তোর ভাবি তোর কাছেই থাকুক। ঋতু প্রায় অসহায় গলায় বলে উঠল, ভাইয়া প্লিজ, তুমি ভাবিকে নিয়ে যাও, না হলে আমার আর ঘুম আসবে না। ভাবি আমাকে কিছুতেই ঘুম আসতে দিচ্ছে না, এমন ভাবে নড়াচড়া করছে, আমি ঠিকই বুঝতে পারছি আমাকে যে ঘুমোতে দেবে না। সেটা আমি ভালো করেই জানি। প্লিজ ভাইয়া। ঋতুর কথা শেষ হতেই দরজায় হালকা নক পড়লো। চমকে উঠে ঋতু বলল, এত রাতে আমার ঘরের বাইরে কে এলো? ওপাশ থেকে প্রণয়ের গভীর গলা শোনা গেল, গাধা, ওটা আমি, তোর ভাই, তাড়াতাড়ি দরজা খোল। ঋতু তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বলল, হ্যাঁ হ্যাঁ, এখনই খুলছি। দরজা খুলতে ঘরের আলো জ্বলে উঠল। আলো পড়তেই বিছানায় ঘুমন্ত সূচনাকে দেখে কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল প্রণয়। বিছানা জুড়ে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে সূচনার ঘন চুলগুলো। বেবি পিঙ্ক রঙের গোল জামাটা ওর পরনে। প্রণয় নিঃশব্দে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, এরপর মনে মনে বিরক্ত হলো। এই মেয়েটা প্রতিদিন চুল ছেড়ে ঘুমায় কিভাবে? এভাবে তো চুলগুলো নষ্ট হয়ে যাবে। প্রণয়কে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঋতু এগিয়ে এসে বলল, দাঁড়াও ভাইয়া, আমি ভাবিকে ডেকে দিচ্ছি। কিন্তু সঙ্গে সঙ্গে প্রণয় দ্রুত বলল, তার কোনো দরকার নেই, ওকে ঘুমোতে দে, আমি ওকে নিয়ে যাচ্ছি। কথাটা বলে সে ধীরে ধীরে এগিয়ে এলো। অতঃপর অত্যন্ত সাবধানে ঘুমন্ত সূচনাকে কোলে তুলে নিল। ঘুমের মধ্যে সূচনার অচেতন ভঙ্গিতে প্রণয়ের শার্ট মুঠো করে ধরল। দৃশ্যটা দেখে ঋতুর ঠোঁটের কোণে আপনা আপনি হাসি ফুটে উঠল। প্রণয় দরজার দিকে এগোতে এগোতে বলল, তুই এবার ঘুমিয়ে পড়। অতঃপর রাতের সেই নিস্তব্ধতার মাঝেই নিজের ঘুমন্ত বউকে বুকে আগলে নিয়ে প্রণয় ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল। প্রণয় ধীর হাতে সূচনাকে বিছানায় শুয়ে দিল। অতঃপর নিঃশব্দে দরজাটা ভেজিয়ে ভেজিয়ে লেগছে ভেজিয়ে আসলে ভেজিয়ে কি আমি বুঝতে পারতেছি না, এখানে হয়তো হবে দরজাটা বন্ধ করে ঘরের প্রণয় আলো নিভিয়ে দিল। মুহূর্তে চারপাশে নরম লিভার অন্ধকারে ডুবে গেল। সেই অবস্থার আলোয় সূচনাকে যেন আরো অচেনা সুন্দর এক রমণী লাগছিল। ওর গলায় থাকা সরু স্বর্ণের চেনটা মাঝে মাঝে আলো কেটে চিকচিক করে উঠছিল, আর প্রতিবারই প্রণয়ের দৃষ্টি অদ্ভুতভাবে সেখানে আটকে পড়ছিল। আজ প্রণয়ের চোখে ঘুম নেই, অথচ মানুষটা বরাবরই নিয়মের বাঁধনে বাঁধা। ভোরের নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, সময় মেপে জিম করা, কাজের ফাঁকে এক সেকেন্ডও অপচয় না করা, এমনকি রাতে ঘুমোতেও যেন ঘড়ির কাঁটার সঙ্গে চুক্তিবদ্ধ করা প্রণয়ের। তার জীবনটা ছিল একেবারেই পরিপাটি হিসেবে।
যেখানে আবেগের জন্য আলাদা কোনো জায়গা রাখা ছিল না, কিন্তু সেই সাজানো জীবনের মাঝখানেই হঠাৎ করেই ঝড়ের মতো এসে পড়েছে সূচনা। মেয়েটা যেন একদিনে প্রণয়ের সমস্ত নিয়ম এলোমেলো করে দিয়েছে, তার রাতের ঘুম কেড়ে নিয়েছে, নিস্তব্ধতা ভেঙে দিয়েছে, এমনকি নিজের অজান্তেই তাকে অপেক্ষা করতে শিখিয়েছে। তাই তো সে নিজেও ঋতুর খবরের অপেক্ষায় ছিল, কারণ একদিনে প্রণয় ভালোই বুঝে গিয়েছে সূচনার পাশে কেউ নিশ্চিন্তে ঘুমোতে পারে না। প্রণয় নিজেও বুঝতে পারে কেন এই মেয়েটা তাকে এতটা টানে, কেন বারবার তার চোখে সূচনার দিকে ফিরে যায়, কেন এই অগোছালো চঞ্চল মেয়েটার পাশে আসতেই তার সমস্ত নিস্তব্ধতা ভেঙে পড়ে। তবে কি তিনি তবে কি তিন কপুলের মাঝেই লুকিয়ে থাকে এক অদৃশ্য বন্ধন, যে বন্ধনে অচেনা দুটো মানুষকে অজান্তে একে অপরের দুর্বলতা বানিয়ে ফেলে। সূচনা আদো ঘুমের আবেশে ধীরে ধীরে কাত হয়ে পাশে রাখা কোলবালিশটা বুকের মাঝে টেনে নিল। নরম তুরস সে বালিশে মুখ গুজে সে নিশ্চিন্তে শুয়ে পড়তে প্রণয় ভ্রু হালকা কুঁচকে উঠল। অদ্ভুত এক ঈষা এসে ভর করলো তার পানে, যেন এই নিরীহ কোলবালিশটাই তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। একটু দেরি না করে প্রণয় এগিয়ে গেল, সূচনার বাহুর ফাঁক থেকে কোলবালিশটা আলতো টানে সরিয়ে এমন ভাবে দূরে ছুঁড়ে রাখলো যেন বিছানায় তার জায়গা আর কখনোই হবে না। অতঃপর নিজেই বিছানায় শুয়ে একটানে সূচনাকে নিজের বুকের উপর এনে ফেললো। ঘুমের ঘুম জড়ানো সূচনা বিন্দুমাত্র আপত্তি করলো না, বরং আদুরে বিড়াল ছানার মতো প্রণয়ের বুকের সাথে মুখ ঘষে আরো একটু গায়ে এলিয়ে দিল। তার উষ্ণ নিঃশ্বাস গিয়ে ছুঁয়ে দিচ্ছিল প্রণয়ের বুকে জমে থাকা সমস্ত ক্লান্তি। দু হাতে শক্ত করে তাকে জড়িয়ে ধরতেই প্রণয়ের চোখে নেমে এলো এক গভীর প্রশান্তি। সে ধীরে ধীরে মুখটা সূচনার ঘাড়ের কাছে গুজে দিল, অতঃপর খুব নিচু স্বরে ভালোবাসা মাখানো এক ফিসফিসে কণ্ঠে বলল, এখন থেকে এই বিছানায় আর কোনো কোলবালিশ থাকবে না সূচনা, এখানে শুধু একটা বালিশ থাকবে, সেখানে মাথা রাখবে প্রণয়, আর প্রণয়ের বুকের ঠিক মাঝখানে ঘুমোবে তার অর্ধাঙ্গিনী। ভোরের আলো অনেক আগেই পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। গতরাতে তুমুল ঝড় বৃষ্টির পর প্রকৃতি এখন শান্ত। বাইরে এখনো টুপটাপ করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ভেজা মাটির গন্ধ মিশে আছে চারপাশে। হঠাৎ করেই সূচনার ঘুম ভেঙে গেল, কিন্তু চোখ খুলতেই সে কিছু বুঝতে পারল না। চারপাশে অন্ধকার, আর কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের কাছে রেখে দিয়েছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই অনুভব করলো সে কারো বাহুবন্ধনে এমনভাবে আবদ্ধ যে নড়াচড়াটাও করতে পারছে না ঠিকমতো। ঠিকমতো নিঃশ্বাস নিতে না পেরে সূচনা কষ্ট করে মাথাটা একটু উঁচু করলো, আর তারপর পরই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। প্রণয়! সে প্রণয়ের বুকের ভেতর আশ্রয় নিয়ে শুয়ে আছে। মুহূর্তে গত রাতের কথাটা মনে পড়ে গেল তার। সে তো ঋতুর ঘরে ঘুমিয়েছিল, তাহলে এখন এখানে কি করছে, আর এই ঘরেই এলো কিভাবে? একটু ভাবতেই সব রহস্যের জট খুলে গেল। প্রণয় তাকে এখানে নিয়ে এসেছে ভাবতেই লজ্জা করে তার। অস্বস্তিতে সূচনার গাল দুটো লাল হয়ে উঠল। বিছানার এক কোণে নিজের ওড়নাটা অবহেলায় পড়ে থাকতে দেখে সূচনা তাড়াতাড়ি প্রণয়ের হাত থেকে নিজেকে কোনরকম সরিয়ে দিল, কিন্তু পরের মুহূর্তেই প্রণয় আদো ঘুমের ঘোরে আবার তাকে নিজের কাছে টেনে নিল, মুখটা ডুবিয়ে দিল তার ছোট গলার কাছে। প্রণয়ের উষ্ণ নিঃশ্বাস গলায় এসে লাগতেই সূচনার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কোনো কিছু না ভেবেই সে জোরে একটা ধাক্কা দিল প্রণয়কে। ধাক্কা খেয়ে প্রণয়ের ঘুম ভেঙে গেল। চোখ মুছতে মুছতে সে আড়মোড়া ভাঙলো। অতঃপর পাশে ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো প্রায় 7টা বাজে, অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই সূচনা কোমল ছোঁয়া চুলগুলো সামনে এনে গভীর স্বরে একটু জোরে বলল, আমি এই ঘরে কিভাবে আসলাম? প্রণয় ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো। সেই দৃষ্টি পড়তেই সূচনার বুকটা কেমন যেন ধক করে উঠল। এক মুহূর্ত আগেও সে সাহস নিয়ে প্রশ্নটা করেছিল, এখন নিজেই নিজের কাছে অবাক লাগছে সে কিভাবে তার এই জল্লাদ প্রফেসর ওরফে জল্লাদ স্বামীকে এত জোর গলায় জবাবদিহিতা করতে বলল। প্রণয় বুঝতে পারলো প্রশ্ন করার পর এখন মেয়েটা নিজেই একটু ভয় পেয়ে গেছে, তাই ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, তুমি তো আগে বলনি তোমার এই রোগ আছে। সূচনা ভ্রু কুঁচকে তাকালো, রোগ? কিসের রোগ? প্রণয় বাঁ হাতে গাল চুলকাতে চুলকাতে বলল, ছি ওয়াইফি, ছি, আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকিয়ে রেখেছো? সূচনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি লুকিয়ে রেখেছি আমি?
এই যে ঘুমের মধ্যে ঘোরাঘুরি করো, হাঁটো। সূচনা এক মুহূর্তের জন্য বুঝতে পারলো না যে প্রণয় আসলে তাকে কি বলছে। তাই ও আবার জিজ্ঞেস করলো, মানে তুমি যে ঘুমের ঘরে হাঁটাহাঁটি করে কালকে তোমার ঋতুর ঘর থেকে আমার ঘরে চলে এসেছো, তারপর ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে আমার রুমে চলে এলে। কথাটা শুনে সূচনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রণয়ের দিকে। সে খুব ভালো করেই জানে লোকটা নির্লজ্জের মতো তাকে মিথ্যে বলছে। তাই তার ঠোঁট বাঁকিয়ে বলল, ও আচ্ছা, তাহলে আমি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে আপনার কাছে চলে এসেছি। প্রণয়, অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন? সূচনা কথাটা শুনে প্রণয় সঙ্গে সঙ্গে বলে উঠল। এতক্ষণ সে বিছানায় শুয়েছিল, কিন্তু সূচনার কথা শুনে সে বসলো। তারপর ধীরে ধীরে সূচনার দিকে ঝুঁকে এলো। ঘটনাটা এতই দ্রুত হয়েছে যে সূচনা হালকা ভয়ে অজান্তে একটু পিছিয়ে গেল। কিন্তু প্রণয় তার এক বাহু ধরে ফেলল। অতঃপর মুখটা কানের কাছে নিয়ে নরম স্বরে বলল, কারণ আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি। সূচনা বিস্মিত গলায় বলল, রিস্ক? কিসের রিস্ক? প্রণয় গলার স্বরটা এবার অদ্ভুতভাবে কোমল করে পড়ল। যদি আবার ঘুমের ঘরে হাঁটতে শুরু করো, যদি কোথাও গিয়ে পড়ো, আর কথা যদি ব্যথা পেয়ে যেতে, তাই তোমাকে জড়িয়ে ধরেছিলাম, যাতে তুমি আমাকে ছেড়ে চলে যেতে না পারো। কথাগুলো শুনে সূচনার গাল নরম হয়ে উঠল, তবে সেটা লজ্জায় না বিরক্তে সে নিজেও জানে না। সূচনা দ্রুত অন্যটা গায়ে জড়িয়ে নিয়ে বলল, আপনি একজন মিথ্যেবাদী প্রফেসর। নাটক করা বন্ধ করুন। আমার এমন কোনো রোগ নেই। আপনি নিজে আমাকে কাল রাতে এখানে নিয়ে এসেছেন, তা আমি ভালো করেই বুঝতে পারছি। বিন্দুমাত্র লজ্জা শরম নেই আপনার? যেখানে আমি ঋতুর সঙ্গে ঘুমিয়েছিলাম, আমাকে এখানে নিয়ে আসার কি কোনো দরকার ছিল? প্রণয় এবার বিছানা থেকে নেমে দাঁড়ালো। চাটের হাতটা গোটাতে গোটাতে বলল, অনেক দেরি হয়ে যাচ্ছে। তোমার আদরের নন্দই আজকে আমাকে ফোন করে বলেছে, ভাইয়া, তোমার আদরের ননদই আমাকে ফোন করে বলেছে, ভাইয়া ভাবিকে নিয়ে যাও। কথাটা বলেই প্রণয় হাঁটা শুরু করলো। অতঃপর একটু থেমে আবার বলল, না হলে তোমার কি এত শখ না হলে কি আমার কি এত শখ পড়েছে তোমাকে নিয়ে আসার? আর তুমি তো ঘুমের এত নড়াচড়া করো যে বিছানা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই ধরে রেখেছিলাম। এর বাইরে তোমাকে জড়িয়ে ধরার আমার কোনো ইচ্ছা ছিল না। সূচনার চোখ ছোট করে তাকালো। এইটা সে নিজেও জানে যে তার ঘুমের ধরন খারাপ, তাই বলে সে ছোট বাচ্চা না যে বিছানা থেকে পড়ে যাবে। অতঃপর ফোঁস করে বলল, মিথ্যেবাদী একটা। প্রণয় ওয়াশরুমের দরজার কাছে গিয়ে থামলো। ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। কি বললে? আমি মিথ্যাবাদী? তারপর গভীর স্বরে বলল, সে যাই হোক, তোমার তো স্বামী। মিথ্যে কথাটা শুনে স্বামী কথাটা শুনে সূচনার বুকে ভেতরটা কেমন করে কেঁপে উঠল। সূচনা ফ্রেশ হয়ে নিচে নামতে করিডোরে দাঁড়িয়ে থাকা ঋতুকে দেখতে পেল। ফোনে কারোর সঙ্গে কথা বলছে সে। সূচনা ধীরে ধীরে পায়ে এগিয়ে যেতে ঋতুর কণ্ঠেও ভেসে এলো, আমি তো এটাই বুঝতে পারছি না, তুই এমনটা কিভাবে করলি? ঠিক আছে, তোর তোর এক্সাম শেষ হয়েছে, তাই বলে তুই তো জানিস আমার গতকাল আসার কথা ছিল। তাহলে তুই কেন হিসেবে তোর বান্ধবীর বাড়িতে চলে গেলি? ফোনের ওপাশ থেকে সুপ্তি নির্বাক গলায় বলল, আসলে রেজাল্টের টেনশনে, তারপর আরো বিভিন্ন কারণ আছে, তাই ভাবছিলাম একটু অন্য কোথাও যাওয়া উচিত। মিনুর কাছে 2 দিনের থাকলে হয়তো একটু ভালো লাগবে, সেই জন্যই এসেছি আর কি। আচ্ছা ঠিক আছে, থাক, কিন্তু কাল যে বউ ভাতের অনুষ্ঠান, তুই ঠিক সময়ে চলে আসবি। ঋতুর কথায় শক্তির বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বিশ্বাস কর ঋতু, আমার একদমই যাওয়ার ইচ্ছে নেই, সেই জন্যই তো আমি পালিয়ে এসেছি। কথাটা বলতে ভীষণ ইচ্ছে করলো, মুখে আনলো কথাটা বলতে ভীষণ ইচ্ছে করলো, কিন্তু মুখে আনলো না শক্তি। সত্যি বলতে প্রণয়ের বিয়েতে সে উপস্থিত ছিল না। সেদিন বাড়িতে জানিয়ে দিয়েছিল শরীর খারাপ, তাই কেউ জোর করেনি। ঋতু আবার বলল, আর শোন, খালামণি মনে হয় আজকেই আসবে। উনি যদি এসে দেখে উনার মেয়ে এখানে না থেকে বান্ধবীর বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কিন্তু ভীষণ রাগ করবে। তাই তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আসিস। আচ্ছা। ছোট উত্তর দিয়ে ফোনটা কেটে দিল সুপ্তি। ঋতু ফোনটা নামাতে সূচনা জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিলি? আরে, সুপ্তির সাথে। কালকে বাসায় অনুষ্ঠান, আর মহারানী এক্সাম শেষ হতেই সোজা ওর বান্ধবী মিনুর বাড়িতে চলে গেছে। ও,
শুধু এইটুকুই বলল সূচনা। তবে তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল সে অন্য কিছু ভেবেছে। তা দেখে ঋতুর ভুরু কুঁচকে মুচকি হেসে বলল, কিরে, এত কি ভাবছিস? সূচনা কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না, হয়তো তোর কাছে অদ্ভুত লাগবে, কিন্তু আমার কেন যেন মনে হয় সুপ্তি মেয়েটা আমাকে ঠিক পছন্দ করে না। না হলে আমার বিয়ের দিন আমাকে দেখে বাড়ি থেকে চলে গেল কেন? কথাটা শুনে ঋতু হেসে ফেলল। কারণ প্রায় অনেক বছর ধরেই সুপ্তি এই বাড়িতে থাকছে। ঋতু ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। আজ পর্যন্ত কখনো সুপ্তিকে কারো সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখেনি। বাড়ির সবার সাথেই মেয়েটার সম্পর্ক ভালো। আর সূচনার মতো মিষ্টি প্রাণবন্ত একটা মেয়েকে কেউ অপছন্দ করতে পারে? এমনটা ভাবাই কঠিন। তাই হেসে বলল, দূর, তুই বেশি ভাবছিস। এমন কিছু না। সুপ্তি আসলে সবার সাথে একটু কম কথা বলে। তোর সাথে মিশতে হয়তো ওর সময় লাগবে, কিন্তু ও সত্যি অনেক ভালো একটা মেয়ে। আর তুই এত কিউট একটা মেয়ে, তোকে আবার কেউ অপছন্দ করবে নাকি? ঋতুর কথা শুনে সূচনা কিছু বলল না, শুধু নিঃশব্দে ঋতুর দিকে তাকিয়ে রইল। ঋতুর কথা শুনেও সূচনার মনের ভেতর অদ্ভুত অনুভূতি কিছুটা দূর হলো না। কিছু কিছু মানুষ থাকে যাদের মুখের ভাষা আর মনের ভাষা এক নয়। বাইরে থেকে তারা যতই স্বাভাবিক আর ভদ্র হোক, তাদের চোখের গভীরে লুকিয়ে থাকে এক অদ্ভুত দূরত্ব। শক্তির ব্যাপারও সূচনার ঠিক এমনই মনে হয়। কোনো নির্দিষ্ট কারণ নেই, কারণ প্রমাণও নেই। তবুও যখনই মেয়েটার কথা মনে পড়ে, সূচনার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি জমে ওঠে। যেন শান্ত পুকুরের স্বচ্ছ জলের নিচে কোথাও অদ্ভুত এক স্রোত বয়ে চলেছে। আবার সূচনা ভাবলো, হয়তো সে ভুল ভাবছে, হয়তো সবটাই তার কল্পনা, এর বাইরে আর কিছুই না। আজ সূচনার বৌভাতের অনুষ্ঠান। সকাল থেকে পুরো মির্জা বাড়ির উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। বাড়ির প্রতিটি কোণ আলো, ফুল আর মানুষের কোলাহলের মুখর। পার্লারের মেয়েরা বাড়িতে এসে সূচনাকে সাজিয়ে দিয়ে গেছে। গাঢ় মেরুন রঙের লেহেঙ্গা আজ তাকে অপ্রার্থিব সুন্দর লাগছে। কথায় নিখুঁতভাবে সেটা দুপাট্টা মাথায় নিখুঁতভাবে সেটে থাকা দুপাট্টা আর তার সঙ্গে মানসম্মত গহনা, সব মিলিয়ে যেন তাকে এক পরীর মতো লাগছে। সূচনার পাশে ঋতু আর রিমাও কম যায় না। দুজনে ল্যাভেন্ডার রঙের শাড়িতে সেজেছে। অন্যদিকে প্রণয়ও তৈরি হয়েছে। তাকে ব্ল্যাক ব্ল্যাক রঙের পাঞ্জাবি দেওয়া হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখে নিল সে। আর কিছুক্ষণের মধ্যেই বরকনে স্টেজে গিয়ে বসবে। কিন্তু এত আনন্দ, এত ব্যস্ততা আর এত হাসি খুশির মাঝেও একজন মানুষ চুপচাপ মন খারাপ করে বসে আছে। সুমা বেগম। তিনি একদিন আগে মির্জা বাড়িতে এসে পৌঁছেছেন, কিন্তু বাড়িতে এসে জানতে পেরেছে তার মেয়ে এখনো আসেনি। সবাই বলেছে সে নাকি তার বান্ধবীর বাড়িতে গেছে। এরপরে সে নিজের মেয়ের সাথে কথা বলেছে। সুপ্তি নিজেও বলেছে আর আসতে আসতে দেরি হয়ে যাবে। কথাটা শুনে তার মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। এদিকে শায়লা খাতুন পুরো বাড়ির কাজকর্ম সামলাতে ব্যস্ত। কখন কোথায় কি লাগবে, কোন অতিথির কি প্রয়োজন, সবকিছু একাই দেখাশোনা করছেন তিনি। যদিও অনুষ্ঠান এখনো শুরু হয়নি, কিন্তু ব্যস্ততার মাঝে ছোট বোনকে চুপচাপ বসে থাকতে দেখে তার কাছে গিয়ে এগিয়ে গেল। কি ব্যাপার সুমা, কি হয়েছে? সুমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর বলবো আপা, মেয়েটার পরীক্ষার রেজাল্টের চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে অনুষ্ঠানে ঠিক মতো অ্যাটেন্ড করতে পারছে না। এত দূর থেকে আসলাম, তবু এখন পর্যন্ত মেয়েটার মুখটাও দেখতে পারলাম না, তাই দুশ্চিন্তা হচ্ছে। শায়লা খাতুন মৃদু হেসে বললেন, আরে ও কিছুক্ষণের মাঝেই চলে আসবে, তুই এত চিন্তা করিস না তো। আগে আমাকে বল, জামিউল কেন এলো না? সুমা বেগম এবার একটু অপ্রস্তুত হয়ে হাসলেন। আর বলো না আপা, ব্যবসায়িক কাজে সুপ্তির বাবা যে কি পরিমাণ ছোটাছুটি হয়, সকাল সন্ধ্যা শুধু কাজ আর কাজ। ছেলেটাও যদি একটু বড় হতো, তাহলে বাবার হাতে হাতে সাহায্য করতে পারতো। কাজের চাপ উম, শেষ পর্যন্ত আসতেই পারলো না। ও আচ্ছা। শায়লা খাতুন মাথা নেড়ে বললেন, তারপর হঠাৎ করে মুখে একটা হাসি ফুটিয়ে যোগ করলেন, কিন্তু এসব বাদ দে, আগে বল তো আমার ছোট বৌমাকে কেমন লাগছে? প্রশ্নটা শুনেই সুমা বেগম গতকালের ঘটনা ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সুমা বেগম গ্রামের বাড়ি থেকে এসেছেন। বড় বোনের বিয়েতে বড় বোনের বাড়িতে আসবেন বলে আগে ভাগেই নিজের হাতে
কত কিছু বানিয়ে এনেছেন, কাঁচা আমের আচার এবং আম দিয়ে তৈরি বিভিন্ন রকমের আচার, এছাড়াও বাড়ি ও নানান রকম শুকনো খাবার। আর শায়লা খাতুনের পছন্দের কত কি। তবে এইসব জিনিসপত্র নিয়ে আসাটা যে সহজ ছিল না, সেটা বাড়ির গেটে পেরোতেই বোঝা গিয়েছে। সাথে ছিল ছোট্ট একটা ছেলে, অনিক। ক্লাস 6 পড়া ছেলেটা যতটুকু পারছিল সাহায্য করছিল। কিন্তু এতগুলো ব্যাগ সামলাতে গিয়ে হঠাৎই সুমা বেগমের হাত থেকে একটা ব্যাগ নিচে পড়ে গেল। ব্যাগের মুখ খুলে কয়েকটা জিনিসপত্র চারদিকে ছড়িয়ে পড়ল। সেই সময় সূচনার ড্রয়িং রুমে ছিল। দৃশ্যটা চোখে পড়তেই এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত এগিয়ে গিয়ে নিচে পড়ে থাকা জিনিসগুলো কুড়িয়ে নিতে শুরু করলো। সুমা বেগম অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে ছিলেন। এই বাড়িতে আগে কখনো তাকে দেখেনি, তাই কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, মা, তোমাকে তো আগে এই বাড়িতে দেখিনি, তুমি কি নতুন? কথাটা শেষ করার আগেই সূচনা হাসি মুখে বলে উঠল, হ্যাঁ, আমি এই বাড়ির নতুন বউ। আমার নাম আরশি শিকদার সূচনা। আর আমার হাজবেন্ডের নাম আবরার প্রণয় মির্জা। এক নিঃশ্বাসে পুরো নিজের পরিচয় দিয়ে দিল। সুমা বেগম খানিকটা হতভম্ব হয়ে গিয়েছিলেন, অতঃপর মনে মনে হেসে ফেলল। মেয়েটার ভিতরে কোনো জটিলতা নেই, যা মনে আসে তাই সরলভাবে বলে ফেলেছে। সূচনা ইতিমধ্যে ব্যাগগুলো নিজের হাতে তুলে নিয়েছে। ব্যাগগুলো আমাকে দিন। এত ভারী ব্যাগ আপনি একা একা নিয়ে এসেছেন, নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। আসুন, আগে বসুন। ঠিক তখনই রান্নাঘর থেকে রিমা বেরিয়ে এলো। এসে খালামণিকে দেখে মুখ ভরা হাসি নিয়ে সালাম করলো। আরে খালামণি, কেমন আছেন? অতঃপর সূচনার দিকে তাকিয়ে বলল, সূচনা, উনি রবিনের ছোট খালামণি, আমাদেরও খালামণি। ও আচ্ছা, আমি তো ওনার সাথে কথা বলছিলাম। রিমা হেসে বলল, ব্যাগগুলো আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। তুমি বরং গিয়ে মাকে ডেকে আনো, মা নিজের ঘরেই আছে। আমি আর চুমকি রান্নাঘর সামাল দিচ্ছি। সূচনার সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, আচ্ছা, আমি এখনই ডেকে আনছি। বলে প্রায় দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েছিল সে। সেই দৃশ্যটার কথা মনে পড়তেই সুমা বেগম এবার মুগ্ধ গলায় বললেন, মেয়েটা বেশ চঞ্চল ও সহজ সরল, দেখতে যেমন সুন্দর স্বাভাবিক তেমনই মিষ্টি। বলতে গেলে প্রণয়ের একদম উল্টো। তা আপা, এমন মেয়ে খোঁজ তুমি কোথায় পেলে? শায়লা খাতুন হালকা হেসে বলল, তা বেশ বলেছিস। সূচনা আর প্রণয় সত্যি একদম দুই প্রেরণ মানুষ। আর এই জিনিসটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রণয় বারবারই চুপচাপ, আর সূচনা, ও তো এক মুহূর্ত চুপ করে বসে থাকতে পারে না। আর সূচনাকে দেখে আমার মনে হয়েছিল ও আমার ছেলেকে ভালো রাখবে, আর সেটা বলবি। তোর দুলাভাই আর সূচনার বাবা বহু বছরের বন্ধু। কয়েক মাস আগে ওদের বাড়িতে একটা দাওয়াত ছিল। আমি আর তোর দুলাভাই গিয়েছিলাম। সেখানে প্রথম সূচনাকে দেখি। মেয়েটাকে প্রথম দেখাতেই আমার ভীষণ পছন্দ হয়েছে। শায়লা খাতুন চোখে তখন ভেসে উঠল পুরনো ক্রমশ স্মৃতি। তারপর আর দেরি করেনি, সুযোগ বুঝে বিয়ের প্রস্তাব দিল। ওরাও কিছু সময় নিয়ে রাজি হয়ে গেল। সুমা বেগম মুচকি হেসে বললেন, কিন্তু প্রণয় তো বিয়ের নাম শুনেই ছিটকে যেত। আর বলিস না। শায়লা খাতুনের দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটাই কথা, এখন না, আমার আরো সময় লাগবে। কত অজুহাত, শেষে অনেক বুঝিয়ে বুঝিয়ে কোনোভাবে রাজি করিয়েছি। রাজি হওয়ার পর আবার ভয় ছিল, যদি মত বদলে ফেলে। তাই আর দেরি করিনি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলেছি। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আসলে প্রচুর ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। আমি কালকে কোনো পর্ব দিতে পারিনি। আর আজকে পর্বগুলো কেমন যেন একটু শোনাচ্ছে, গলা ভালো ছিল না, একটু পরপর কাশ হচ্ছে আর হাঁচি। এর মধ্যে আমি ভিডিওটা রেকর্ড করেছি। আমার ভুলগুলো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট, একটা লাইকে আমাকে আরো অনুপ্রেরণা দেয় ভিডিও বানাতে।